4 দিন পর ডিবি হেফাজত থেকে বাসায় ফিরলেন সার্জিস নাহিদ সহ 6 সমন্বয়ক, পরিবারের কাছে হস্তান্তর। তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলনকারীরা। রাজশাহীতে শিক্ষার্থীদের গ্রেফতারে শিক্ষকদের বাধা। গ্রেফতারি পরোয়ানা ছাড়া এইভাবে যে কোনো ছাত্রকে ছুমেরে উঠিয়ে নিয়ে যাওয়া, এইটা খুবই অন্যায়। জাস্ট তাদেরকে নিবৃত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করলো? কিছু জমায়েত হওয়ার পর পুলিশ আমাদেরকে বলছিল যে আপনাদের কর্মসূচি করতে দেওয়া হবে না। যখন একটা ছেলের একটা প্রাণ চলে যায়, সেখানে কিন্তু তারা কি শুধু টাকা দিয়ে সে ক্ষতিপূরণটা করা যায়? কোনোদিনও করা যায় না। সংহতি প্রকাশ করে রাজধানীতে শিল্পী কলাকুশলীদের মানববন্ধন। সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে স্বরাষ্ট্রের প্রস্তাবনায় আইন মন্ত্রণালয়ের সই। কিছুক্ষণ পরই প্রজ্ঞাপন, জানালেন আইনমন্ত্রী। কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। আরেক দফা পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 10 আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা শিক্ষা বোর্ডের। 11 তারিখ থেকে নতুন রুটিন। বছরের পর বছর ধরে জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। রাতভর মুষলধারে বৃষ্টিতে জলজট, বিভিন্ন সড়কে কোমর সমান পানিতে চরম দুর্ভোগ। এবং তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় হাজার হাজার মানুষের ঢল। ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির। আগ্রাসনের কঠোর জবাব দেবে তেল আবিব। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনমন্ত্রী বলেছেন, নিরাপত্তার প্রয়োজন নেই জানিয়ে সমন্বয়কারীরা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাদের বাধা দেয়া হয়নি। দুপুরে এক সমন্বয়কের পরিবারের সদস্য বিষয়টি নিশ্চিত করেন। পরে সচিবালয়ে আইনমন্ত্রী গণমাধ্যমকে জানান, বিচারক অসুস্থ থাকায় সমন্বয়কদের মামলার শুনানি হচ্ছে না। সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থী, অপ্রাপ্ত বয়স্ক ও নিরপরাধ ব্যক্তি যারা আটক হয়েছে তাদের জামিনে রাষ্ট্রপক্ষকে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। হাইকোর্ট ডিভিশনে এই মামলাটা চলাকালীন সময় আমি গতকালকে শুনেছি যে একজন বিচারপতি তিনি অসুস্থ হিসেবে ছুটি নিয়েছেন। আমি গতকালকে পর্যন্ত জানতাম যে তিনি অসুস্থ হিসেবে একদিনের ছুটি নিয়েছেন। আমি গত রাত্রে জানতে পারি যে তিনি আজকেও ছুটিতে আছেন। তার মানে এই যে হাইকোর্ট ডিভিশনে যেই মামলাটা শুনানি হওয়ার কথা, সেই মামলাটা আজকেও শুনানি হবে না। তো আজকে যেহেতু শুনানি হবে না, সরকার, এবং এটাও সঠিক যে তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে, তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে, তারা চলে যাওয়ার আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার আতাউর কাউসার। যাচ্ছি তার কাছে। এখন থেকে আধা ঘন্টা আগে আমরা দেখেছি যে 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন, তাদেরকে একটা হাইয়েস্ট মাইক্রোবাসে করে ডিবি কার্যালয় থেকে বের করা হয়েছে। তো তাৎক্ষণিক আমরা ডিবিতে যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি এবং নাহিদ ইসলাম, যিনি একজন অন্যতম সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন, তার পিতার সাথে যোগাযোগ করেছি, বদরুল ইসলাম। তিনি আমাদের জানিয়েছেন যে 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে, অর্থাৎ 6 সমন্বয়ককে তাদের হেফাজতে দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
হয়েছে। এবং তিনি একই সাথে জানিয়েছেন যে আজ ভোর 6:30টায় তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়, অর্থাৎ এই 6 সমন্বয়কের পরিবারের সদস্যদেরকে ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছিল। তারা এসেছেন এবং পরবর্তীতে তাদের সাথে কথা বলে তাদের হেফাজতেই তাদের সন্তানদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং যেটি আমরা দেখেছি যে বেলা 1:30টা নাগাদ একটি হাইয়েস্ট মাইক্রোবাসে করে তাদেরকে বের করে এই ডিবি কার্যালয় থেকে বের করা হয়েছে। তা আমরা যতটুকু, যেহেতু কালো গ্লাসের গাড়িটি কালো গ্লাস দ্বারা ঢাকা ছিল, আমরা যতটুকু দেখতে পেরেছি নুসরাত তাবাসসুমকে আমরা এক নজর দেখতে পেরেছিলাম যে তিনি গাড়িতে আছেন। এবং তাদের যে নাহিদ ইসলাম তার পিতার সাথে কথা বলে আমরা বাকিটা নিশ্চিত হয়েছি যে তাদেরকে আসলে এই ডিবি কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে করে পাঠানো হয়েছে তাদের পরিবারের হেফাজতেই। এবং যতটুকু আবারও বলতে চাই যে এই 6 সমন্বয়কের মধ্যে 3 সমন্বয়ককে এমনটি জানানো গেছে যে গত শুক্রবার তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল এবং আরও 3 সমন্বয়ককে শনিবারে আনা হয়েছিল, অর্থাৎ শুক্রবার এবং শনিবার থেকে এই 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন। এবং তাদেরকে আজকেই যেমনটি তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদেরকে পরিবারের লোকজনকে ডেকে এনেই তাদের হেফাজতে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এও আমরা জানতে পেরেছি যে যেহেতু একটি কথা বলা হয়েছিল যে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এবং যেহেতু এই মুহূর্তে তারা বলছেন যে তারা আসলে যে অভাবটি বোধ করছিলেন সেই নিরাপত্তার অভাব তারা আর বোধ করছেন না, তার প্রেক্ষিতেই তাদেরকে তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। যেমনটি বলছিলাম যে আরও আধা ঘন্টা আগে তাদেরকে ডিবি কার্যালয় থেকে একটি হাইয়েস্ট মাইক্রোবাসে পাঠানো হয়েছে। এই ছিল যে 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে যারা ছিলেন তারা তাদের পরিবারের কাছে যাওয়ার সর্বশেষ তথ্য আমাদের কাছে। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরের সবশেষ জানতে সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। এদিকে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্র হত্যার বিচার দাবি ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে অবস্থান করেন তারা। স্লোগান, গ্রাফিতি, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এদিকে রাজশাহীতে শিক্ষার্থীদের গ্রেফতারে বাধা দেন শিক্ষকরা। এছাড়া বরিশালে সমন্বয়ক সহ 12 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মার্চ ফর জাস্টিসের পর রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি নিয়ে বিভিন্ন ক্যাম্পাসের পাশাপাশি রাজপথে আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন হলেও রাজশাহীতে সাদা পোশাকে আন্দোলনকারী কয়েকজনকে চ্যাংদোলা করে নিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে ছাত্র জনতার খুনিদের প্রতিহত করুণ ব্যানারে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে মৌন মিছিল ও মানববন্ধন করেন ক্যাম্পাসের প্রগতিশীল শিক্ষকরা। পরে সেখানে এসে শিক্ষকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্ররা যোগ দিলে পুলিশকে বাধা দিতে দেখা যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানান শিক্ষকরা। তবে পুলিশের দাবি, ছাত্ররা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এইভাবে যে কোনো ছাত্রকে ছুমেরে উঠিয়ে নিয়ে যাওয়া, শিবির বলেন আর যাই বলেন, এইটা খুবই অন্যায়। জাস্ট তাদেরকে নিবৃত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করলো? আমরা তাদের সাথে কথা বলার জন্য সেটা করেছি। এখানে কাউকে আমরা গ্রেফতারও করিনি, কোনো অ্যারেস্ট হয়নি। আন্দোলনকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা নিয়ে গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরির কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের এক এক জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক এক সময় কর্মসূচি পালন হয়। ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর টাউন হলে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রথমে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হলেও পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন তারা। এখানে প্রথমে কিছু জমায়েত হওয়ার পর পুলিশ আমাদেরকে বলছিল যে আপনাদের কর্মসূচি করতে দেওয়া হবে না, এবং যেখানে ডিবি পুলিশও আমাদেরকে থামানোর চেষ্টা করেছিল। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরদের নির্বিকার ভূমিকা, তাদের জন্য তাদেরকে অপসারণ করতে হবে। এদিকে বগুড়াতেও গানে গানে ও দেয়াল লিখনের মধ্য দিয়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সহ মোট 12 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্ররা যারা এখানে এসছে, যাতে করে ওদের উপরে কোনো প্রকার আক্রমণ বা কোনো কিছু না হয়, ওদের নিরাপত্তার স্বার্থেই আমরা ওদের মধ্যে থেকে 12 জনকে আমাদের হেফাজতে নিয়েছি। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাংশ এবং শিল্পীদের নানা সংগঠন। লাবিব হাসান, সময় সংবাদ। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে এত মানুষ হতাহত নেক্কারজনক। গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তারা।
দেশাত্মবোধক গানের মাধ্যমে এভাবেই সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মিনারে। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান শিক্ষকরা। দ্রুত গ্রেফতার বন্ধ করে জাতিসংঘের মাধ্যমে বিচারের দাবিও তোলেন তারা। একই সঙ্গে ক্যাম্পাস থেকে আজকের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ার দাবিও তোলেন। আমরা আর কোনো হানাহানি দেখতে চাই না। সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, অতি দ্রুত এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। দেশের মানুষকে ডিভাইড করে অন্যায়ভাবে গুম করা, খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। ঘর থেকে রাস্তায় নেমে আসুন, আপনারা সবাই মুঠিবদ্ধ হন, একসাথে আপনারা একত্রিত হন, মুঠিবদ্ধ করুন। আপনারা আপনাদের প্রতি যত অন্যায় হয়েছে সেগুলোর দাবি আপনাদের অধিকার আদায়ের দাবি নিয়ে নেমে আসুন রাস্তায়। সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপর আর কোনো আচরণে সমীচীন জবাব দেওয়া হবে। যে পরিমাণ রক্ত আমার ভাইয়ের, আমার বোনের রাস্তায় পড়েছে, সেই রক্তের যদি হিসাব দিতে না পারেন, আপনার সরকার মানি না। এরপর অপরাজেয় বাংলার সামনে থেকে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকরা সমাবেশে যোগ দিয়ে অচিরেই ছাত্র সমাজের উপর দমন পীড়ন বন্ধের আহ্বান জানান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবের সঙ্গে জড়িত। সেই তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ চাইলে অংশ নিতে পারে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, দেশে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চায় জঙ্গিরা, তবে বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। দাবি মানার পরও আন্দোলনের সমর্থন কারা দিচ্ছেন সেই প্রশ্নও তোলেন শেখ হাসিনা। বেদনা বিধুর শোকের মাস আগস্ট। প্রতি বছরের মতো এবারও নানান কর্মসূচিতে মাসব্যাপী চলবে শোকাবহতার স্মৃতিচারণ। বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছা রক্তদান সহ আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে জাতির পিতার স্মৃতিচারণের পাশাপাশি প্রধানমন্ত্রী স্মরণ করেন সাম্প্রতিক সহিংসতার ঘটনা। ৭৫-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় ২০০-এর উপর মানুষ মারা গেল। শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞকে গাজায় হামলার সঙ্গে তুলনা করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ধ্বংসে নেমেছে স্বাধীনতার পরাজিত শক্তি। যে জীবনগুলি ঝরে গেল, ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ, এই গুলিগুলি কিভাবে লাগলো? যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গির ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। মানুষের জীবন কেড়ে নিতে ক্ষমতায় বসেননি উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, কারা এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করলো তার আন্তর্জাতিক তদন্ত হবে। আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী, আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। কোটা সংস্কারের সব দাবি পূরণ হওয়ার পরও আন্দোলনে সমর্থন দেওয়ার উদ্দেশ্য কি, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে। জামাতকে নিষিদ্ধ করা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, জঙ্গিবাদের ঠাঁই বাংলাদেশে হবে না। 10 বছরের ছেলে আর 8 বছরের মেয়েকে মাতৃস্ব বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি। পরে কৃষক লীগের স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতেও অংশ নেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি জায়গার উন্নতি করছে, প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
সচিবালয়ে ব্রিফিং করছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সরাসরি যাচ্ছি সেখানে। বন্ধ, মেট্রো রেল বন্ধ, আজকে মানুষ ভুক্তভোগী, জ্যাম হচ্ছে। কাজে আমাদের কথা হচ্ছে এগুলো যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে। এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা, এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে, টেনশন আরো তৈরি হয়, এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি, তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি, আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপর আইনের প্রয়োগ করছে, এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে, জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আমরা গতকালও মিটিং করেছি, তার আগের দিনও করেছি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করার সাথে, যেটা পৃথিবীর যে কোনো দেশে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করার যৌক্তিকতা আছে, তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে, তাদেরকে গ্রেফতার করা হবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, এটি কিন্তু আমরা দায়িত্বহীনভাবে বলেছি। এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকেও বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে, যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। কিন্তু তাদের এই যে আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা তো আজকে পরিষ্কার। শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা? জেলে ঢুকে জঙ্গিদের আনার এই বিষয় তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না। কাজে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই কোনো শিক্ষার্থী যারা তাদের আবেগ নিয়ে আন্দোলনের সাথে ছিলেন, কোনোভাবে যাতে একটি শিক্ষার্থীও নাজেহাল না হন, আর সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন, অনেকেই গণসঙ্গীত গাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তাদের এই আবেগের সাথেও আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই। কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই, আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন, এখানে আপনারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা। আবার তারা যদি এটাকে সুযোগ নেয়, আবার যদি একটা হতাহতের সংঘাতের অবস্থা তৈরি করে, তার দায় কে নিবে? সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য। একটি হতাহতের যে ঘটনা ঘটেছে, কোনোটি আমাদের কাছে কাম্য ছিল না। আবারও বলি, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। পুরো পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে, আমেরিকাতে ঘটেছে, আপনারা দেখেছেন। অনেক সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকে আইন ভেঙে ফেলে, এটা তো সরকার থেকে তাদেরকে আইন ভাঙার নির্দেশ দেওয়া হয় না, কিন্তু তারা এই ঘটনা ঘটিয়ে ফেলে। আমাদের দায়িত্ব হলো যারা আইন ভেঙেছে, যারাই অন্যায় করেছে, তাদেরকেই আমরা, সে যেই হোক, তাদেরকে আমরা তদন্ত করে বিচারের মুখোমুখি করব। তথ্য প্রতিমন্ত্রীর ব্রিফিংটি সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।
জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে স্বরাষ্ট্রের প্রস্তাবনায় আইন মন্ত্রণালয় সই করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। তৃতীয়বারের মতো স্থগিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11 আগস্ট থেকে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো। এদিকে বারবার পেছানোর কারণে উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকরা। স্থগিত করা হয় 4 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা। বলা হয় 11 আগস্ট থেকে ধারাবাহিকভাবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এদিকে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পরীক্ষার্থী ও অভিভাবকদের কপালে। পরীক্ষা কখন শেষ হবে সেই প্রশ্নই এখন তাদের। পড়াশোনা থেকে মনটা হারাই যাচ্ছে যে পড়বো কিন্তু পরীক্ষাটা হচ্ছে না এখনো। এত প্রিপারেশন নিলাম পরীক্ষার লেগে, এতদিন থেকে প্রিপারেশন নেওয়ার পরে এখন হঠাৎ করে এসে পরীক্ষা পিছাই দিল। আবার স্কুল কলেজগুলো খোলা থাকলে ধরুন ছাত্ররা মানে পড়াশোনাগুলো ঠিক মতো করতে পারতো, এখন তো অনেক ক্ষতি হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজের হোস্টেলে থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন অনেক পরীক্ষার্থী, কিন্তু হোস্টেল খোলার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় বারবার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা হোস্টেলে থাকে তাদেরকে হোস্টেলে আসার সুযোগ তৈরি হবে। পাশাপাশি মাঝখানে তারা একটা ট্রমার মধ্যে ছিল, পুনরায় আবার তাদেরকে পড়াশোনাটা আবার স্বাভাবিক পর্যায়ে আনার জন্য তাদের যে সময়টুকু দরকার সেই সময়টুকু দিয়েই আমরা আবার 11 আগস্ট থেকে সেই পরীক্ষাটা শুরু করছি। কোনো পরীক্ষার্থী জেলে থাকলে তাকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বোর্ড বলছে, আইন অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে কারাগারেও পরীক্ষা নেয়ার বিধান রয়েছে। কারাগারে থাকলে সেটা আইনের বিষয়, তো এটা আমাদের যারা আইনের যারা বিধিবিধান করেন তারা এই বিষয়গুলো মানবিক কারণে সেগুলো বিবেচনা করবেন, যাতে আমাদের সময় আছে 11 আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। এর মধ্যে আইনের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে তারা যদি কারাগারের অভ্যন্তর থেকে চলে আসতে পারে বাহিরে, তারা বাহিরে পরীক্ষা দিতে পারবে। আর যদি কারাগারে থেকেও থাকে কেউ, আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তাদের। এদিকে পুলিশ হেফাজতে থাকা 3 জন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 13 দিন বন্ধ থাকার পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন রুটে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়। বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে কমিউটার ও লোকাল ট্রেন। তবে এখনও বন্ধ আন্তনগর ও ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেন। অচলায়তন কাটিয়ে প্রাণ ফিরেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। টানা 13 দিনের নীরব স্টেশন মুখর হয় যাত্রীদের পদচারণায়। বুধবার সকাল থেকেই ট্রেনের হুইসেল আর রেলকর্মীদের চাঞ্চল্যতায় যেন প্রাণ ফিরে আসে স্টেশনে। সিদ্ধান্ত অনুযায়ী স্বল্প দূরত্বের মাত্র 5টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় কমলাপুর থেকে। বৃষ্টি উপেক্ষা করে দেওয়ানগঞ্জ ও তুরাগ কমিউটারের যাত্রীরা ছুটে আসেন স্টেশনে। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। প্রবলেমের পর আজকে ফার্স্ট ট্রেন জার্নি, তো আজকেই খুললো, ওই জন্য অনেক ভালো লাগছে। আমাদের তো কষ্ট দূর হবে, কারণ গাড়িতে যাওয়ার পথে জ্যামজট থাকে। কষ্টকে যাতায়াত করছে, এখন ট্রেন স্বল্প পরিসরে চালু হচ্ছে, এখন আমরা মোটামুটি স্বস্তি ফিল করছি। চলমান আন্দোলনেও পুড়িয়ে দেওয়া হয় চলন্ত ট্রেনের 3টি কোচ। এতে নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ দেখা গেছে যাত্রীদের মাঝে। একটু ভয় তো লাগতেছেই যে কোন দিক দিয়া কে ডিল মারে। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেজন্যই এখনো আবার এই ভয়টা কাজ করছে। উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে ঠিক মতো বাসায় পৌঁছতে পারবো কিনা, আসছি যে সেটাও তো বিষয় আছে। শুধু ঢাকায় নয়, রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু রুটে চালু হয়েছে লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রা। যেসব ট্রেন কারফিউ শিথিল থাকা সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে, শুধু সেগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যতদিন চালু হয় না এতদিন আমরা যারা সাধারণ যাত্রী ছিলাম তারা খুব অসুস্থ ছিলাম। অনেকদিন যেতে পারিনি, তো আজকে যাচ্ছি 14 দিন পর। রেল বলছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ঘুরবে আন্তনগর ট্রেনের চাকা। আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। আমাদের
প্রস্তুতি আগেও ছিল, এখন আছে। ইনশাল্লাহ আমরা যখনই নির্দেশ পাবো আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হবে ইনশাল্লাহ। স্বাভাবিক সময়ে সারা দেশে প্রতিদিন ৩০০টি আন্তনগর মেইল ও কমিউটার ট্রেন চলাচল করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। সব সহিংসতার বিরুদ্ধে শিল্পীরা ঐক্যবদ্ধ আছে জানিয়ে তারা বলেন, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেটে মানববন্ধন করেছে চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। অনেকের বেড়ে ওঠা যে অঙ্গনে শিল্পী পরিচয় ধারণ করেছেন যে প্রতিষ্ঠান থেকে, সেখানে এখনও পোড়াগন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসযজ্ঞের চিত্র। বৃহস্পতিবার সকালে চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় মুখ এসেছেন তাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে তাদের যোগ্য শাস্তি চাই। আমি আমার বাংলাদেশের পক্ষে, যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকব। প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা এই দেশদ্রোহী রাষ্ট্র বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। এদিকে ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশের দাবিতে মানববন্ধন করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে জড়ো হয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা। মানববন্ধন থেকে সব হত্যাকাণ্ডের বিচার, সহিংসতা ও গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। যে কোনো বিবেক সম্পন্ন মানুষই চাইবে যেন এই ঘটনা আর না ঘটে। নতুন প্রজন্মের সমস্ত দাবি, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না, কারণ দেশটা আমার, দেশটা সংস্কার করব আমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানায় শিল্পী সমাজ। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের ওপর ভর করে যখন দেশ জুড়ে নাশকতা শুরু করেছে একটি গোষ্ঠী, তখনই রাষ্ট্রের নিরাপত্তায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে মোতায়েন করা হয় সেনাবাহিনীকে, যার দুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এই সময় রাষ্ট্রীয় স্থাপনার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবাও দিয়েছে বাহিনীটি। তীব্র গরমে মোটা খাকি পোশাক, অস্ত্র আর ভারী সরঞ্জামে আবৃত দেহ, সীমাহীন কষ্ট আর ত্যাগের হলেও লাখো তরুণের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী কখনো ব্যারাকে বসে থাকেনি, যা কিছু আছে তাই নিয়ে দাঁড়িয়েছে জনগণের পাশে। ক্ষুধাপীড়িত আর সুবিধাবঞ্চিত মানুষের কাঁধে হাত রেখে বলেছে, আমরা আছি তো। সেনাবাহিনী মাঠে নামার ৪৮ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কমে যায় সংঘাত। তবে সামাজিক মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে দেয় একটি স্বার্থান্বেষী মহল। সহিংসতা নিয়ন্ত্রণের ভিডিও এবং ছবি এডিট করে ইচ্ছে মতো ক্যাপশনে প্রকাশ করা হয় প্রমাণ ছাড়াই। গুজব ছড়ালেও জনগণের সেবায় দমে যাননি সেনা সদস্যরা। সক্ষমতা থাকলেও কঠোর না হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিশ্চিত করেছে জনগণের স্বাস্থ্য সেবাও। ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ ও ত্রাণ বিতরণ করেছেন সাধ্যমতো। সেনাবাহিনী বাংলাদেশিদের কাছে এক আবেগের নাম, অহংকারের দীপ্ত প্রতীক। তাই বিভ্রান্তি কিংবা ভয় নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে সেনাবাহিনীর পাশে থাকার আহ্বান সংশ্লিষ্টদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরের বিভিন্ন নিচু এলাকা থেকে শুরু করে অলি গলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে কর্মক্ষেত্রে যাওয়ার পথে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত রাত থেকে টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা থেকে শুরু করে বিভিন্ন অলিগলি পানির নিচে তলিয়ে যায়। নগরীর প্রবর্তক বোর, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, আগ্রাবাদ থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা কিন্তু কোমর সমান পানিতে তলিয়ে যায়। আর এই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষজন। হাসপাতালে আমার রোগী আছে সিএসসিতে, ওনার ডাবের জন্য আমি বের হয়েছিলাম, কিন্তু আসলে পানির দুর্ভোগের কারণে আমরা কোথাও বের হইতে পারতেছি না। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে পানি জমে যাচ্ছে। হালকা বৃষ্টি হলে পানি হয়, অতিরিক্ত পানি হয়। নগরীর 3টি সংস্থার 4টি প্রকল্পে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চললেও এখনো তার সুফল পাচ্ছে না নগরবাসী। আর কত সময় পার হলে এই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর পরিত্রাণ মিলবে, সেটি এখন যেন বড় প্রশ্নের বিষয়। বর্দাঘাট রোডে সব জায়গায় পানি, কাদালগঞ্জ, পার্কবি, চকবাজার সব জায়গায় এক কোমরেরই পানি। ড্রেনের প্রবলেমের কারণে পানিটা নামতেছে না। হ্যাঁ, আর জায়গাটাও নিচু, ঘরের ভিতরে পানি উঠে গেছে, মানে রোডে ঘাটেও পানি উঠে গেছে। নালার সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা ভারী বর্ষণে রাস্তার উপর পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ। সকালে থানচি সড়কের জীবননগরের কাঁচা পাহাড় এলাকায় পাহাড়ের বিশাল একটি অংশ ধসে পড়ে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে যাত্রী ও পণ্যবাহী বেশ কয়েকটি গাড়ি। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে মাটি অপসারণের কাজ শুরু করেন। আটকে আছে অনেক গাড়ি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুক কেন সরকারের কথা শুনছে না, কেন বাংলাদেশে অফিস খুলতে বাধ্য করা যাচ্ছে না, এই ব্যর্থতার দায় নিয়ে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পদত্যাগ করবেন কিনা সচিবালয়ে গণমাধ্যম কর্মীর এমন প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। শুধু বললেন সহযোগিতার আশ্বাস মিলেছে ফেসবুক থেকে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক মাধ্যমগুলো কেন পদক্ষেপ নেয়নি তা জানাতে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে সম্প্রতি ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেয় সরকার। গেল 31 জুলাই জবাব দেওয়ার শেষ দিন টিকটকের প্রতিনিধি হাজির হলেও ভার্চুয়াল বৈঠক করে ফেসবুক ও ইউটিউব। সরকার নির্দেশ দেওয়ার পরও ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধি কেন সশরীরে হাজির হয়নি? চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে কেন বারবার অবস্থান বদল করেছেন? এ নিয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী। জানতে চাওয়া হয় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা। এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে এই জন্য পদত্যাগ করবেন কিনা? অবশ্য বিষয়টি এড়িয়ে যান জুনায়েদ আহমেদ পলক। দেশে এবং বিদেশে যে একটা গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে বাংলাদেশ সম্পর্কে, এতে দেশের ভাবমূর্তিও কিন্তু অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ সময় বোনাস ডাটা প্যাকেজ গ্রাহকরা ঠিকমতো পাচ্ছে না এমন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 5 GB 3 দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে। যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এ সময় কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা বাণিজ্য মিলে প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান পলক। দেশের বাইরের খবর। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেয়ার কথা রয়েছে। এদিন ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনি। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে তেল আবিব। হাজার হাজার মানুষের সমাগম ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে। সবাই জড়ো হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে শেষ বিদায় জানাতে। জানাজায় অংশ নিয়ে তার আত্মার মাগফিরাতের দোয়া করেন সবাই।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত হয় ইসমাইল হানিয়ার জানাজার নামাজ। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেয়ার কথা রয়েছে। এরপর তাকে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছে হামাস। এদিকে তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে তিনি এই আদেশ দেন বলে জানা গেছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনই এই হামলার উদ্দেশ্য বলছে গণমাধ্যমগুলো। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে তেল আবিব। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের কয়েক ঘন্টা পর টেলিভিশনে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় হানিয়া হত্যার বিষয়ে কিছু উল্লেখ না করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস, হাউথি ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পেছনে জড়িত নয় বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন। বুধবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলেও দাবি তার। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির ওপর গুরুত্বারোপ করেন অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে বৈরুত ও তেহরানে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইসমাইল হানিয়া হত্যার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গুপ্ত হত্যায় হানিয়া নিহতের ঘটনায় নিন্দা জানায় চীন, রাশিয়া ও আলজেরিয়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত 9টি স্বর্ণ জিতে মেডেল টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে চীন। 7 রৌপ্য ও 3টি ব্রোঞ্জ সহ 19টি পদক তাদের দখলে। 8টি স্বর্ণসহ 26 মেডেল নিয়ে দ্বিতীয় স্থানে স্বাগতিক ফ্রান্স। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 30টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত হতাশায় জন্ম দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। ফক্স, মৌলিক আলাগান, এই দুই অ্যাথলিট অস্ট্রেলিয়াকে দুর্দান্তভাবে রেসে ফিরিয়েছেন প্যারিস অলিম্পিকে। একজন ক্যানোয়েস্ট, আরেকজন হচ্ছেন সুইমার। তাদের নৈপুণ্যে কিন্তু বেশ টেক্কা দিচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাথলিটরা। একইভাবে বলতে হয় লিওন মার্চান্দের কথা। এই ফ্রেঞ্চ সাঁতারু কিন্তু দুর্দান্ত পারফর্ম করে চলেছেন এবং তিনি এই প্যারিস অলিম্পিকে জলদানব হিসেবে আবির্ভূত হয়েছেন। এরই মধ্যে বেশ কটি স্বর্ণপদক তিনি জয় করে নিয়েছেন এবং তাকে কেন্দ্র করে বা তার উপর ভর করেই কিন্তু প্যারিস অলিম্পিকে দুর্দান্ত কিছু করার প্রত্যাশা করছে ফ্রান্স। চায়নার কথা যদি স্পেশালি বলতে হয়, শেন লিয়াও তিনি শুটিংয়ে দুর্দান্ত করেছেন। জাপানের ওকার কথা বলতে হয়, তিনি কিন্তু আর্টিস্টিক যে জিমন্যাস্টিক, সেই জিমন্যাস্টিক্সে 2টি স্বর্ণপদক জিতেছেন। এই অ্যাথলিটগুলো এখন পর্যন্ত স্পটলাইটে রয়েছে এবং পদক তালিকার যে লড়াই, সেই লড়াই কিন্তু এখন পর্যন্ত বলা যেতে পারে অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন তাদের সঙ্গে কিন্তু বেশ দুর্দান্তভাবে টেক্কা দিয়ে চলেছে এশিয়ার দেশ চীন এবং জাপান। তবে বাংলাদেশের জন্য প্যারিস অলিম্পিক এখনও হতাশারই হয়ে রয়েছে। সবচেয়ে প্রত্যাশার যে ইভেন্টটি ছিল বাংলাদেশের জন্য, সেখানে কিন্তু সাগর ইসলাম ব্যাপকভাবে হতাশ করেছেন। প্যারিস অলিম্পিকে আজ 20টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে, তবে বলা যাবে না কোনো একটি দেশ একক আধিপত্য দেখাতে পেরেছে। তারপরও আলাদা করে বলতে গেলে বলতে হয় ফ্রান্সের কথা, কারণ ফ্রান্স এই অলিম্পিককে ঘিরে যে লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে সেটি কিন্তু তাদের অ্যাথলিটদের পারফরমেন্সে দেখা যাচ্ছে এবং মেডেল তালিকার দিকে যদি তাকানো হয় সেখানেও কিন্তু তার প্রমাণ পাওয়া যায়। সুতরাং দিন যত এগুচ্ছে ফ্রান্স কিন্তু তাদের পরিচয়টা আরও শক্তপোক্তভাবে দিচ্ছে এবং এমনও হতে পারে এবারের অলিম্পিকে অর্থাৎ প্যারিস অলিম্পিকে কোনো রেকর্ড করে ফেলতে পারে ফ্রান্স। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। আজও রাজপথে আন্দোলনকারীরা। রাজশাহীতে গ্রেফতারে শিক্ষকদের বাধা। শিক্ষার্থীদের হয়রানি না করতে পুলিশকে নির্দেশনা। কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে স্বরাষ্ট্রের প্রস্তাবনায় আইন মন্ত্রণালয়ের সই। কিছুক্ষণ পরেই প্রজ্ঞাপন, জানালেন আইনমন্ত্রী।
এই ছিল দুপুরের সময়ের আয়োজন। এরপর বিভাগীয় সময় আপনাদের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। শ্রেয়া, ধন্যবাদ আপনাকে। বিভাগীয় সময়ের নানা খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।